আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে কিনা কয়েকদিন আগে ইউনূস সরকারের সময়, ইউনূস সরকারের প্রায় শেষ দিকে এসে কিশোরগঞ্জের একজন সাবেক বিএনপি দলীয় মন্ত্রীর ছেলে হঠাৎ করেই ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগে জয়েন করার ঘোষণা দেয়। যদি পরে আর ওই ভদ্রলোক নিয়ে খুব একটা সারা শব্দ পাওয়া যায় না। আমরাও তার একটা ইন্টারভিউ করার চেষ্টা করেছিলাম, বাট তার যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে তাকে আর পাওয়া যায়নি। আবার হঠাৎ করে মনে হলো দেখি খোঁজ নিয়ে দেখবো তাকে খুঁজে পাওয়া যায় কিনা। এরকম একটা অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটেছে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে মোটামুটি তওবা করে ছাত্রদল ছাড়ার ঘোষণা দিয়েছে, এবং ছাত্রদল ছাড়ার পরে তার কি হাল হয়েছে সে সম্পর্কে বিশেষ সাধারণত দল পরিবর্তন হলে বাংলাদেশে একটা শ্রেণী আছে, ফিক্সড শ্রেণী। এটা সব উপজেলা, জেলা, ইউনিয়ন, ইভেন কেন্দ্রেও আছে। এরা সবসময় সরকারি দল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একদম নতুন আওয়ামী লীগ আর হয়, ওই যে হাইব্রিড আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ স্লোগান ছিল। পরে দেখা গেল যে হাইব্রিড আওয়ামী লীগের চিপা চাপা দিয়ে আবার শিবির, জামাত, তারাও আওয়ামী লীগে জায়গা পেয়েছিল। এবার বিএনপি সরকারের সময় আমরা এখন কিছু বলতে চাই না। আমরা মাঝে মধ্যে কিছু হুইসপারিং শুনি, কানাঘুষা শুনি। বিশেষ বিশেষ জায়গায় বিএনপি সত্যিকারের বিএনপি নাকি সেখানে জামাতে ইসলামী ঢুকে যাচ্ছে, এরকম আলাপ আছে। তখন এই উদ্ভট খবরটা, আমি একটু উদ্ভটই বলবো খবরটা, কারণ এই জামানায়, এই সময়ে, এই কলির জামানায় এই ঘটনা বেশ ইন্টারেস্টিং নিশ্চয়ই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা। এই ঘটনাটিও কিশোরগঞ্জের। এর আগের যে বিএনপির মন্ত্রীর ছেলে জয়েন করেছিল সেও কিশোরগঞ্জের, এটাও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখায় সংগঠন থেকে মোহাম্মদ মোনায়েম খান, বাবা সেটা আবার পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নামের প্রতি অবিচার করেছে। মোনায়েম খান নিশ্চয়ই বেঁচে থাকলে কখনো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিত না। মোনায়েম খান নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন, ইউনিয়ন পর্যায়ে বড় নেতা। শনিবার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাজারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনির যৌথ স্বাক্ষরে মোনায়েমকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের কোনো কাজে অংশগ্রহণ না করায় তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য সংগঠনের নেতা কর্মীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজারুল হক উজ্জ্বল জানিয়েছেন, সপ্তাহখানেক আগে মোনায়েম তার ফেসবুকে এসব স্লোগান লিখেছিলেন। এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, অন্যদের মাধ্যমে চেষ্টা করেও পাওয়া যায়নি। এরপরই বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দেখেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান, তার বঙ্গবন্ধুকে আপনি আওয়ামী লীগের কোটায় ঠেলে দিলেন যে জয় বঙ্গবন্ধু বললে আওয়ামী লীগের। কিন্তু জয় বাংলা স্লোগানটা নিয়ে একটা যে তোলপাড় কাণ্ড বাংলাদেশে, জয় বাংলা লিখলেই জেলে যেতে হয়, জয় বাংলা বললেই, মানে এই স্লোগানে এত কি তেজ, এত কি ধার, যে এই স্লোগান শুনলে স্লোগান বিরোধীরা তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। এই বাংলাদেশে কি এমন সময় আসতে পারে না যখন জয় বাংলা স্লোগানটা দলমত নির্বিশেষে, বরকতুল্লাহ বুলু তো বলেছিলেন যে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের স্লোগান না। তাহলে বিএনপির লোকজন জয় বাংলা স্লোগান দিলে তারা একত্রীকরণ করতে পারে যে না, জয় বাংলা আওয়ামী লীগের একা স্লোগান না, জয় বাংলা আমাদেরও স্লোগান, এটা 71-এর স্লোগান। 71-এ বিএনপিতে যারা মুক্তিযোদ্ধা আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 71 সালে তারা জয় বাংলা স্লোগান দেন নাই? মেনেই তো নিচ্ছি তর্কের খাতিরে যে বঙ্গবন্ধুকে আপনি আওয়ামী লীগের ঘরে ঠেলে দেন, কিন্তু জয় বাংলা স্লোগান নিয়ে এত সমস্যা কেন? আপনি যাদেরকে লিখেছেন বাম সংস্কৃতি বলা, আমি এদেরকে এক বাক্যে বলি চিঙ্কু বাম। এদেরকে চিহ্নিত করতে হবে, কারণ যদি সংস্কৃত বাম বলেন তাহলে সবাইকে বলা হয়। এদেরকে চিঙ্কু বাম বলবেন, তাহলেই দেখবেন সাথে সাথে এদের চরিত্রটা এবং চেহারাটা আরো বেশি প্রকাশ হয়ে যাবে। যেমন জামাতিদের যদি আপনি মুসলমান বলেন তাহলে ভুল হবে, বলতে হবে তাদের মগা মওদুদির উম্মত। দেখবেন তাহলেই দেখবেন মগা মওদুদির উম্মত এতদিন বামপন্থীদেরও গালি দিত, আওয়ামী লীগেরও গালি দিয়েছে। এখন দেখবেন যে বিএনপির নেত্রী আরে নীলুফা চৌধুরী মনি, তার বিরুদ্ধে লেগেছে। বিএনপি ভেবেছিল যে জামাত তো রুকেয়া প্রাচীকে গালি দেয়, জামাত তো লোপা আপাকে গালি দেয়,
জামাত তো শারমিনকে গালি দেয়, শেখ হাসিনাকেও গালি দেয়, বঙ্গবন্ধুকে গালি দেয়, খুব ভালো খুব ভালো। এখন কিন্তু তাদের তাদের বিমান তাদের উপরে হামলা করতেছে। আমাদের এলাকায় 71 সালে এলাকার রাজাকার ছিলেন, বিখ্যাত রাজাকার তিনি, তার গরুগুলো পাকিস্তানি বিমান হামলায় মারা যায়। তখন বলে গেদা মানে ছেলে, গেদা এটা কি হলো, আমগরে বিমান আমগরের উপরে হামলা করলো, কয়ে আমগরে বিমান আমগরে মারলো কেন? কারণ সে ছিল রাজাকার, মুসলিম লীগ করতো, তার গরু সরায় রাখতো যে বুঝি তার কিছু হবে না। কিন্তু পাকিস্তানিরা যখন হামলা করছে, ওটা তো সিল মারা নাই যেটা রাজাকার আলবদর মুসলিম লীগ এটা আওয়ামী লীগের গরু, এটা তার বলা ছিল না, হামলায় তা মারা যায়। তো এখন এই নীলুফা আফাতের দশা তাই হয়ে গেছে। ফজলুর রহমানের জানাজা করবে না এই মগা মগা মওদুদের উম্মতরা ঘোষণা দিয়েছে। আবার এদিকে নীলুফার চৌধুরীর মনির, মানে আজ কয়দিন পরে দেখবেন তারেক রহমানেরও জানাজারা করতে চাইবেন, আপনি নিশ্চিত থাকেন ধীরে ধীরে ভেবেই যাবে। তো সিংকুবাম যারা আছে এদের বিষয়ে এবার আসে, একটু সাড়ে নজর ধান বানতে মাঝে মাঝে শিবের গীত গাইতে হয় বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর জন্য। এই যে রহমান মুস্তাফিজ আমার পছন্দের মানুষ, আমরা দেখেছি গণজাগরণ মঞ্চে আমরা একসাথে আন্দোলন করেছি, আমার চাইতে জোরে জয় বাংলা স্লোগান দিত। আমার মনে হয় গণজাগরণ মঞ্চে যত বামপন্থী ছিল একটা আমার সে আস্তে জয় বাংলা স্লোগান দেয় না, বরং আমাকে বলতো সাহেব জোরে জয় বাংলা স্লোগান বলেন না কেন। মানে আমি স্বাভাবিকভাবে বলতাম জয় বাংলা, কিন্তু তাদের সাথে আমাকে এই কৃতিত্ব আমি তাদের দেব। মানে আমি জীবনে যতবার জয় বাংলা স্লোগান আমি জোরে দিয়েছি, এই আজকে যারা সিংকুবাম আওয়ামী লীগকে গিলে খেতে চায়, শেখ হাসিনাকে গিলে খেতে চায়, রোকেয়া প্রাচীদের পারলে ধরে এখনই জীবন্ত কবর দিত। মানে জামাতের চাইতে সিংকুবামদের রাগ খুব বেশি। আর আমার তো তালাক দিছে, বাইন তালাক, আমি নাকি বামি না, কারণ হলো যে আমি আওয়ামী লীগের দোষর হয়ে গেছি। তাও আবার সেই দোষর রোকেয়া প্রাচীর অনুষ্ঠান উপস্থাপনা করি, আওয়ামী লীগের লোকদের পক্ষে দালালি করে আমাকে বাইন তালাক দিয়েছে, মোটামুটি দেওয়া শেষ। কিন্তু এরা জানে না যে তাদের সে কোনো অংশে বাম রাজনীতির বিষয়ে কম পড়ালেখা করিনি, কম তাদের সাথে কম কালো হয়ে, এই কালো যে হয়েছি আমি এর অর্ধেক তাই কিন্তু বাম রাজনীতি। এই রাস্তায় রোদ্রে আওয়ামী লীগের জন্য কিন্তু আমি কোনোদিন আমার ত্বক কালো করি নাই। এই ঢাকা থেকে চিটাগাং, সরিষাবাড়ি থেকে চিটাগাং, সেই আনু মোহাম্মদের পিছনে পিছনে কত না বিদ্যুৎ বন্দরের জন্য আওয়ামী লীগ বিএনপি সবার বিরুদ্ধে চেয়ার ঘোষণা করেছিলাম। এই ত্বকটা অর্ধেক কালো হয়েছে কিন্তু বাম রাজনীতি করতে যায়, তারপরে আমার তারা বাইন তালাক দিয়েছে। দেখ তাদের ব্যাপার, এটা সেটা তাদের ব্যাপার। যদি আমার সাথে সংসার করা তাদের না পোষে তাহলে আমি কি করব? আপনি যেটা বলেছেন এদের দশা আরেকটা উদাহরণ দেই। মানে আমাদের জামালপুরে একটা গল্প আছে যে গাছের আগালে পানি উঠুক দেখি কাক থাকে কোথায়, কিন্তু শিয়াল যে কোথায় থাকবে শিয়ালের এই চিন্তা নাই। শিয়াল বলে গাছের আগালে পানি উঠুক, অর্থাৎ আওয়ামী লীগকে তারা গিলে খাবে, ছাত্রলীগকে গিলে খাবে। শুধু ছাত্রলীগ আওয়ামী লীগকে না, তারা নরেন্দ্র মোদীকেও গিলে খায়। এদের কিন্তু লোক নাই 5 জন 10 জন লোক নাই, কিন্তু এরা দেখবেন শুধুমাত্র যে আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু গিলে খায় না, এরা নরেন্দ্র মোদীকেও গিলে খাইতে চায়। বুঝতে পারছেন? এরা এদের লোক কয়টা আমি বলি। আগে তো আজি সুপার মার্কেটে মোটামুটি কিছু, সেগুলো তো এখন কাপড়ের দোকান হয়ে গেছে, বাদ দেন। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে কিছু গাঁজা ঘর ছিল, সেগুলো এখন আর নাই, ওগুলোর সংখ্যা কমে গেছে। কারণ এই ছাত্র কি শিবিরেরা ক্ষমতা নেওয়ার পরে এদের উষ্টায় ওখান থেকে তাড়াই দিছে। তারপরে কয়েকজন ওই যে ফ্রড মাজার নাকি ভবের পাগল একজন আছে, ভবের পাট নাকি কি বানাইছে, সেখানে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় জোর সর্বশা করলে 20 জন ছাত্র পাবেন, সর্বোচ্চ সর্বোচ্চ পাবেন। আনু মোহাম্মদের কাছে 20-30 জন। আর মনে করেন যে আবুল কাশেম ফজলুল হক স্যারের বাসা আমার পরম শ্রদ্ধা, তার অনেক অনুষ্ঠানে আমি নিজে উপস্থাপনা করতাম। তো ওই আবুল কাশেম ফজলুল হক স্যারের বাসায় আপনি আপনি 10-12 জন পাবেন হচ্ছে ভাসানি ভাম, আর হলো মিলাদ ভাম যারা, আর পাবেন কয়েকটা চিঙ্কু ভাম, রেনু মাহমদ। এরা গিয়ে দেখবেন যে আলোচনা করে আবুল কাশেম স্যারের বাসা। এই সর্বসাকুল্যে কিন্তু এরাই কয়জনই, কিন্তু এদের ভাবের চাইতে ভঙ্গি বেশি। আমার একজন ভাই আছে আব্দুল কাদের ভাই, বলে যে কিরে, মানে কেউ যদি কিছু বলতে তোর ভাবের চাইতে তোর ভঙ্গি বেশি। এদের হলো ভাবের চাইতে কিছুই কিন্তু করতে পারবেন, এদের কোনো ক্ষমতাই নেই। আবার যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরাই কিন্তু আবার জয় বাংলা বলে আমার চাইতে জোরে জয় বাংলা স্লোগান দিবে। এটা আপনি নিশ্চিত থাকেন। এদের আমি চিনি এরা আওয়ামী লীগ আমলের সুবিধা নিয়েছে। আমি আরেক চিঙ্কুকে চিনি, তার বউকে চাকরি নিয়ে দিয়েছে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে। সে সারাদিনই প্রত্যেক দিনই দিনে একবার করে আওয়ামী লীগের গালি দিয়ে পড়বে। মানে আওয়ামী লীগের যারা সুবিধা কম নিয়েছে তারা কম গালি দেয়, যারা বেশি নিয়েছে তারা বেশি গালি দেয়। এই বামপন্থী চিঙ্কু বামদের কথা বলি, অনেক চিঙ্কু বাম এরকম দেখবেন। তারা যে পোস্ট দিয়েছে, কালকে যদি আওয়ামী লীগ না থাকে চিঙ্কু বাম খুঁজে পাওয়া যাবে, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে। এই যে জামাত হেফাজত, এদের তো গোনাতেই ধরে না। জামাত হেফাজত এই চিঙ্কু বামদের গোনায় ধরে। যাও একটু একটু সুযোগ সুবিধা, রাজনীতি করার সুযোগ সুবিধা পেয়েছিল কার আমলে? আওয়ামী লীগের আমলে। এরা দেখবেন গণজাগরণ মঞ্চেও কিন্তু এরা ছিল। অদ্ভুত ব্যাপার, আমরা তার চিনতে পারি নাই। যে লোকটা আমার চাইতে 3 গুণ শক্তিতে জয় বাংলা স্লোগান দিল, সেই লোকটা এখন কয় জয় বাংলা স্লোগান হারাম। সেই লোকটা এখন
32 নম্বর ধানমন্ডিকে বলে এটা নাকি ফ্যাসিবাদের প্রতীক, শেখ হাসিনা নাকি ফ্যাসিস্ট তাদের ভাষায় এখন। তো তখন তুমি জয় বাংলা স্লোগান দিছিলা কেন? এগুলোদের চিনি আমরা। এবং অদ্ভুত ব্যাপার, যাদের নাম বললেন এরা কিন্তু প্রত্যেকে নাস্তিক। রোকেয়া আপা কিন্তু নাস্তিক না, আপনি নাস্তিক না, শিরিন শারমিন নাস্তিক না, শেখ হাসিনা তো নাস্তিক নয়। 560টা মসজিদ বানানোর পরেও তিনি হচ্ছেন দোজখে যাবেন। আর ডক্টর ইউনূস শুয়োরের গোশত এনে খাওয়ানোর পরেও তিনি চেঁচালায় বেহেশতে চলে যাবেন। এই হচ্ছে আমাদের দশা। তো চিঙ্কুবাম যারা আছে, চিঙ্কুবামের আমি আর একটু শেষ করে দিই। চিঙ্কুবামদের 3 কাম আমি আবিষ্কার করেছি, আমি গবেষণা করে বলতেছি, 20 বছরের গবেষণা বছর। প্রথম কাম বঙ্গবন্ধুকে গালি দিবে, চিঙ্কুবামের প্রথম সিমটম। ভারতের গালি দিবে আর আওয়ামী লীগ, এটা দিতেই হবে। মানে জামাত এরা গালি নাও দিতে পারে, কিন্তু এরা গালি দিবেই। আর ভারত বিরোধিতা, বঙ্গবন্ধু, শেখ মুজিব, আওয়ামী লীগ, এদের বিরোধিতা, এদের কোনো কাজই নাই, এদের কোনো রাজনৈতিক এজেন্ডাও নাই। বামপন্থী এরা জীবনে কবে চিঙ্কুবামের, আপনি তাদের চিনেন, আমিও তাদের চিনি, জীবনে কবে বলেছে সমাজতন্ত্র জিন্দাবাদ? একটা স্লোগান দেখাইতে পারবেন না, একটা পাবেন না। কিন্তু তারা এখন গণতন্ত্রের জন্য হাহাকার। জামাত যদি নিষিদ্ধ করে তাহলে জামাতের সমালোচনা করা হচ্ছে বেশি জন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে গণতন্ত্র। এটাই হচ্ছে চিঙ্কুবাম। হ্যাঁ, কিন্তু এরা ভেতরে ভেতরে, এরা ভেতরে ভেতরে এরা আসলে সুযোগের অপেক্ষায় ছিল। এরা চক্ষু লজ্জা এরা জামাতে যোগ দিতে পারে না, এরা চক্ষু লজ্জা এরা শিবিরে যাইতে পারে নাই, তাই এরা বাম হয়েছিল। এদের নিয়ে আমার গবেষণা আছে, এগুলো কোনো একদিন যদি বেঁচে থাকি সেটা গ্রন্থাগারে, মানে গ্রন্থ আকারে প্রকাশ হবে। এরা হচ্ছে যেমন বাংলাদেশের কিছু 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 মানুষদের দেখবেন ছাত্র ইউনিয়ন করে, তারপরে আপনার ছাত্র মৈত্রী করে, কখন জানেন? যখন ছাত্রলীগ আর ছাত্র দলে জায়গা পায় না, রাগ করে গিয়ে করে, আদর্শিক কারণে যায়নি। এটা আমি যেদিন জানতে পেরেছি সেদিন আমি আশ্চর্য হয়ে গেছি, আমি বিস্মিত হয়ে গেছি যে এরা ছাত্র দল ছাত্রলীগে জায়গা পায় নাই বলে এরা ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এগুলো করে। মানে সবার কথা বলছি না, একবারে যে সবার, মানে আমি বর্তমান কিন্তু ছাত্র ইউনিয়নের কথা বলছি, অতীত ইতিহাসের কথা বলি নাই। মতিয়া চৌধুরীরা যখন ছাত্র ইউনিয়ন করতেন, তারপরে মুজাহিদুল ইসলাম সেলিমরা যখন ছাত্র ইউনিয়ন করতেন, সেই সময়ের কথা বলে। এমনকি মুজাহিদুল ইসলাম সেলিমের মতো একজন কিংবদন্তি কমরেডও কিন্তু এখন কিন্তু তার সচরিত্রেই তিনি নাই। তার 71-এর যে চরিত্র, 71-এর আগের যে চরিত্র, এই মুজাহিদুল ইসলাম সেলিম কিন্তু নাই, তার চরিত্রে নাই। এটা কিন্তু দায়িত্ব নেই বললাম, এটা সবাই আমরা জানি। আপনি যেটা বললেন, এদেরকে আপনি যতই বলেন এরা কখনোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে না। এরা অপেক্ষায় থাকে যেদিন জামাত পূর্ণ ক্ষমতায় যদি আসতো, দেখতেন এরা সবাই টুপি মাথায় দিয়ে জামাতে যোগ দিত। এরা টুপি পরতো, এই চিঙ্কুবামের এই উদিসির একটা অংশ টুপি পরা শুরু করতো, গাঁজাও খাইতো। আমার এক বন্ধু আছে, সন্ধ্যাবেলা এসে একদিন দেখি কয় একটু নামাজ পড়ে আসে, আমি তুই না গাঁজা খেয়ে না তুই লড়তে পারতেছ, নামাজ পড়ি? কয় না, নামাজ পড়তেই হবে। এরা এরকম বামপন্থী হবে, বুঝতে পারে, গাঁজাও খাবে, আবার জামাতের অফিসে গিয়েও বসে থাকবে, কোনো সন্দেহ নাই। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু নাস্তিক। মানে এরা সরাসরি কেন জামাত করতে পারে না? কারণ এরা তো আসলে নাস্তিক। তো এরা যদি জামাত করতে যায় তখন তো আল্লাহর নাম নিতে হবে, নামাজ পড়তে হবে, এই ভয়ে তারা যায় না। যদি জামাতে একটা নতুন শাখা খুলে যে জামাতের নাস্তিক শাখা, দেখবেন এদের একটাও খুঁজে পাবেন না। জামাত যেদিন লিখবে যে জামাতের নাস্তিক শাখা, ওই যে কৃষ্ণনন্দীকে যেভাবে তারা নমিনেশন দিয়েছিল, জামাতে যদি ওরকম একটা সিস্টেম করে যে নাস্তিক শাখাদের আমরা নমিনেশন দিব, তাহলে চিঙ্কুবাম একটাকেও খুঁজে পাবেন না, সব জামাতে যোগ দেবে। কারণ এদের অন্তরে শেখ মুজিব বিরোধ, এদের অন্তরে বঙ্গবন্ধু বিরোধ, এদের অন্তরে ভেতরে ভেতরে ভারত বিরোধ, এদের ভারত বিরোধ, এদের প্রকাশ্য শেখ হাসিনার বিরোধ। আপনি ঠিকই বলেছেন, এরা প্রথমে এদের এই ব্যাপারে সুষুপ্ত ফাটক ফাইন বলেছে, চমৎকার বলেছে যে আপনি যদি বাংলাদেশে বুদ্ধিজীবী হইতে চান তাহলে কথা এইভাবে বলবেন যে ডক্টর আহমেদ শরীফ খুব ভালো লেখক, হুমায়ুন আজাদ ভালো না। কারণ হুমায়ুন আজাদ সরাসরি আওয়ামী লীগের পক্ষে, তার বয়ান চলে গেছে। বলবেন যে আপনার এই বাংলাদেশের আল মাহমুদ কবিটা ভালোই, তবে সাথে একটু শক্তি চট্টোপাধ্যায়ের নাম নেবেন। আবার বলবেন যে রবীন্দ্রনাথ কোনো কবি না, সাথে সাথে আবার বলবেন জীবনানন্দ দাশ একজন চমৎকার কবি ছিলেন, তবে তার ইমান ছিল না, এইভাবে বলবেন। তো জামাত এরা সাথে সাথেই চলে যেত, এরা একটু দেরি করতো না যদি নাস্তিক শাখা জামাত খোলে। আর আমাদের দেশে আমি বললাম তো, এরা বুঝতেই পারে না 2024 সালের 5ই আগস্ট তারা ভেবেছে না যে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আসলে বাম রাজনীতির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক রাজনীতি, এবং এটার ভবিষ্যৎ আর নাই। 2005 সালের 24শে আগস্টের, সেটা 24-এর 5ই আগস্টে বাম রাজনীতির কবর রচনা হয়ে গেছে। এই চিঙ্কু বামকে তো আপনি খুঁজেই পাবেন না, কমিউনিস্ট পার্টিকে আপনি আর খুঁজে পাবেন না। কারণ আপনি দেখেন, হিসাব দেখেন কয়টা ভোট পায় এখন। এদের প্রতি যে মানুষের শ্রদ্ধাবোধ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে 2024-এর পরে। বাম রাজনীতিও সেদিন 2 ভাগে ভাগ হয়ে গেছে এবং একটা বৃহত্তর অংশ বের হয়ে গেছে। তারা, আপনি খেয়াল করেন যে শেখ হাসিনার পাশে আমি যদি বসি, রোকেয়া প্রাচীর পাশে যদি আমি বসি, তাহলে আমি হয়ে যাই স্বৈরাচারের দোসর। কিন্তু যা শিবিরের মজমায়, শিবিরের আলোচনা সভায়
ওইখানে যদি বসি তাইলে হয়ে যায় আমি বিপ্লবী বাম। কি অদ্ভুত এদের রাজনৈতিক, মানে নতুন করে আমাদের রাজনীতির কাছে শিখতে হবে। কিন্তু তারা জানে না আমরাও সতীর্থ, একই গুরুর শিষ্য। আমরা তো কিঞ্চিত পড়ে এসেছি না, কাহাকে বাম রাজনীতি বলে, কাহাকে সমাজতন্ত্র বলে, আমি কি জানি না। আপনি বলেন, আপনি আমার চাইতে কম বিজ্ঞ নন, অনেক বিজ্ঞ। আপনি দীর্ঘদিন আপনি সাংবাদিকতার সাথে জড়িত। আপনি বলেন তো শেষ আপনি কবে বামদের শুনেছেন যে আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই? সারাদিন শুনবেন গণতন্ত্র কায়েম করার আন্দোলনে তারা ব্যস্ত। ভাত খায় ভাতারের গীত গায় মায়ের দোস্তের, যাকে ওই ভাষা নিলাম না, ফাইন আছে ওই শব্দ, মায়ের দোস্ত বললাম, মায়ের দোস্তের গীত গায়। আচ্ছা আমি করি সমাজতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্র জাহান নামে যাক, আমার কি যায় আসে? মানে আমার কি যায় আসে? সমাজতন্ত্র গণতন্ত্র ধ্বংস হলে তো সমাজতন্ত্র আসবে। এরা আগে গণতন্ত্র, ওই যে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় যখন একটা কার্টুন দিয়েছিল রাশিয়াতে, যে সমাজতন্ত্র কাকে বলে, যে গণতন্ত্রে যাওয়ার 70 দীর্ঘতম পথ, 70 বছর পরে গণতন্ত্রে ফিরবা, তাকে সমাজতন্ত্র বলে। সেই কার্টুনটাই বাংলাদেশে সত্য। আপনি গণতন্ত্র নিয়ে কেন, আপনি এরা যতবার এরা গণতন্ত্র নিয়ে কথা বলেছে তার 1,00,000 ভাগের 1 ভাগ সমাজতন্ত্র নিয়ে কথা বলে নাই। আপনি বলেন পল্টন ময়দানে কবে শেষ কবে আপনি শুনেছেন যে সমাজতন্ত্র কায়েম করব আমরা সমাজতন্ত্রীদের? কবে শেষ শুনেছেন শাহবাগে যে সমাজতন্ত্র কায়েম করবো? শুনেন নাই। কিন্তু জামাতকে সমালোচনা করা যে ফ্যাসিজম, এটা কিন্তু শুনেছেন। আওয়ামী লীগের সাথে থাকলে দোষর, এটা শুনেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হালাল, খুব আরাম। কিন্তু জামাতের শিবির যদি এই চিঙ্কুমামেরা, যে বাংলাদেশে আওয়ামী লীগ তো ক্ষমতায় ফিরবেই, 2 দিন আগে হোক পরে হোক, রোকে আপা সেই সময় তাকে সুযোগ দেওয়া হোক বা না হোক, আমরা কথা বলতে পারি বা না পারি, আমাদের সেই জায়গা দেখ বা না দেখ, কিন্তু আওয়ামী লীগ তো ফিরবে নাকি আপা, কি বলেন? আওয়ামী লীগ ফিরবে 2 দিন আগে। তখন যেদিন ছাত্র শিবির নিষিদ্ধ করবে, এরাই কিন্তু গলা ফারকে বলেগা গণতন্ত্র খতরে মে, গণতন্ত্র খতরে মে। জামাত, এরা তো জামাত না, এরা হচ্ছে, আমরা হচ্ছে মোহাম্মদের উম্মত। যারা মুসলমান তারা হচ্ছে হযরত মুহাম্মদের উম্মত, কিন্তু এরা হচ্ছে মওদুদের উম্মত। এরা কোনোদিন নবীর নাম নিতে দেখছেন আপনি? আপনি কোনোদিন নাম নিতে দেখছেন একবার? এরা যতবার জীবনে মওদুদি, গোলাম আজম বলে আর সাইদি বলে, তত আপনি তার 100 ভাগের 1 ভাগ নবীর নাম নিতে দেখেছেন। ঠিক যেমন এই সমাজতন্ত্রীরা সারাদিন গণতন্ত্রের কথা বলে, সমাজতন্ত্রের কথা একবারও বলে না। আরে ভাই, তুমি সমাজতন্ত্র কায়েম করতে পারো না পারো, তোমার দলের নাম তো সমাজতন্ত্র, তুমি সমাজতন্ত্রের কথা বলো, কারণ জানে যে এটা মার্কেটে খাবে না। আর তাদের নিজেদেরই তো আস্থা নাই, তাই এগুলো বলে। এখন না পেয়ে কার সাথে রাগ কাটাবে? মানে কিছু কিছু পোলাপান থাকে না, মনে করেন একজনের থুতু দিছে তার সাথে পারে না, আরেকজনের সাথে গিয়ে খামচি করে। মনে করেন ছোট ভাই যদি গেলেই মায়ের দেয়, তখন জানে যে মায়ে তো আর কিছু বলবে না, মায়ের দেয় খামচা। তো এই চিঙ্কুমামের দশা তাই। এরা ছোট ভাই, বড় ভাই, খালাতো ভাই, পড়শির সাথে মার খেয়ে মায়ের খামচায়, মানে আওয়ামী লীগের খামচায়। আর কোনো কাজ নেই, কারোর সাথে তো পারবে না, কারণ আওয়ামী লীগ তো ছাড় দেয়। মায়ে তো আর থাপ্পড় দিতে পারে না। তো চিঙ্কুমামেরা থাকবে আওয়ামী লীগের আসল তলে, এদের আদর্শ টিকে থাকবে আওয়ামী লীগের আসল তলে, কিন্তু সারাদিন গালি দিবে আওয়ামী লীগকে গালি দিবে। আপনি তাদের বলেন যে তোমরা একটু জামাতের সাথে দৃক শহীদুল ফটোগ্রাফার যেমন বসেছে, তোমরা একটু বসে যাও, কেন আর খোলসে আছো বাবা, কেন আর গুপ্ত থাকবা, প্রকাশ হয়ে যাও, আমরা একটু দেখি। তবে আপা ঠিকই বলেছেন যে এদের চরিত্রটা প্রকাশ হয়ে গেছে, চেহারা প্রকাশ হয়ে গেছে। এটা তাদের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে, জাতির জন্য ভালো হয়েছে। কারণ এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এদের ভাষা আপনি তো বললেন যে এনসিপির মতো বা এনসিপির চাইতে ভয়ঙ্কর, আসলে এরা এনসিপির চাইতে ভয়ঙ্কর। এনসিপি কিন্তু জানে যে তারা কিছুই করতে পারবে না আওয়ামী লীগকে। এরা জানে, এরা তাদের মওদুদির উম্মত, তাই মওদুদিরা যা বলে তারাও তাই কোরাস গায়। কিন্তু এরা হচ্ছে ভয়ঙ্কর, এরা বুদ্ধিবৃত্তিক সন্ত্রাস করে। এরা দেখবেন বদরুদ্দিন উমর কি বলে গেছে, ওটা সারাদিন কসলাবে, ওটা সারাদিন কি বললো ফরাদ মাজার কেউ যেমন বাংলাদেশের এখন মুফতি আমির হামজার মতো লোক, মৌলবীরাও এখন বলে বদরুদ্দিন উমর বলে গেছে যে 10% ইতিহাস সত্য আর 90% মিথ্যা। কিন্তু বদরুদ্দিন উমর যে বলে গেছে তিনি আল্লাহরে বিশ্বাস করেন না, এইটা তো বলে না। কারণ ওই যে জামাল বীরে বাংলা, ওইটা বললে তো এটার মার্কেটে খাবে না। বদরুদ্দিন উমর তো লাইভ টিভিতে এসে বলছে সে আল্লাহরে মানে না, আল্লাহর দরকার কি? সেই বদরুদ্দিন উমরের রেফারেন্স দেয় অনুসারী হয়েছে তারা। জি অনুসারী হয়ে গেছে তারা। শেখ হাসিনা 560টা মসজিদ বানানোর পরেও, তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও, হজে যাওয়ার পরেও, তারপরেও তিনি দুজকে চলে যাবেন। তারপরে আপনার ওই যে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলে এদের জানাজা করা যাবে না, কিন্তু বদরুদ্দিন উমরের জানাজায় কিন্তু তারা উপস্থিত ছিল। কারণ কি? এরা দেখবেন ফ্রড মাজাহার, যিনি পিছনে সরস্বতীর ছবি রাখেন, দেবী সরস্বতী রাখতেই পারেন একটা মানুষ, কিন্তু এই দেবী সরস্বতীর ছবিটা যদি রোকেয়া প্রাচীর পিছনে থাকতো, এটা যদি আপনি
আপনি তৌকির মারুফ ভাইয়ের জার্নালের পেছনে থাকতো, আমি শেখ ফরিদের সরস্বতী দেবীর পিছনে ছবি, তাহলে কি হয়েছে তখন? প্রতি মুহূর্তে ফতোয়া দিত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, যে হিন্দু হয়ে গেছে, এরে এরে আগুনে জ্বালাইতে হবে, একে জানাজা দেওয়া যাবে না। কিন্তু ফ্রড মাজারের ব্যাপারে কিছু বলে, কারণ তিনি গুড নাস্তিক। দেখেন না যে পিঙ্কু একটা আছে ফ্রান্সে বসে থাকে, সে হচ্ছে গুড হিন্দু, বুঝতে পারছেন? তারে তারে বাংলাদেশের যারা জামাত ইসলাম আছে, এরা দেখবেন এই প্যানিক ভট্ট ছাড়া আর কেউ জান্নাতে যাবে, আল্লাহ গো তুমি দুনিয়ার কোনো হিন্দুরে জান্নাতে নেওয়ার না নাও, এই প্যানিক ভট্টরে আমাদের সাথে দিতে হবে, এরা মিছিল করবে, আপনি দেখবেন। কিন্তু এরা শেখ হাসিনার আবার জান্নাতে পাঠাইতে, এদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, মুখে ব্যথা, দাঁতে ব্যথা, এদের লাগবে মসজিদ বানানো করবে। আপনি দেখেন বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ, পাঠ্য বই থেকে বাদ দিয়েছে, সংসদ থেকে বাদ দিতেছে, সংবিধান থেকে বাদ দিতেছে, কিন্তু প্যানিক ভট্টের যে বক্তব্য সেটা মাদ্রাসায় বাজায়, মসজিদে বাজায়। বাহ, মানে কোন দেশে আমরা বাস করি? আসলে এই দেশে সমাজতান্ত্রিক রাজনীতিবিদ যারা, আর সবাই না, আবারও বলি, অনেকে আবার বললে বুঝে নিয়ে না যে আমরা সবাইকে বলতেছি, এই দেশে যারা সমাজতান্ত্রিক রাজনীতি করে এবং তথাকথিত ইসলামের রাজনীতি করে, সকলকে বলতেছি না আবার, তার অধিকাংশই হচ্ছে ফ্রড, তাদের মুখে এক, হৃদয়ে আর এক। তো এটা এখন প্রকাশ হয়ে গেছে। 2024-এর 5ই আগস্ট খুব জরুরি ছিল এই দেশে, না হলে এই দুধ কা দুধ পানি কা পানি হইতো না, এই চরিত্রগুলো আমরা চিনতে পারতাম না। আমি যেরকম আন্দাজ করেছিলাম, প্রেডিকশন যা করেছিলাম, সেটাই হতে চলেছে। গেরুয়া ঝড়ে তৃণমূল উড়ে গেল। এখন আমি দুপুর 12টার সময় রেকর্ডিং করছি, একটু দেরি করেই রেকর্ডিংটা করলাম। তাতে এখন দেখা যাচ্ছে যে অ্যাবসোলুট মেজরিটি বিজেপি পেয়ে গেছে। 148টা পেলে মানে অ্যাবসোলুট মেজরিটি হয়, বিজেপি 163টা পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস 105টা। এখন সবে 7th রাউন্ড গোনা হচ্ছে, 25টা রাউন্ড গোনা হবে। এই যে 105টা আছে, এই 105টা কিন্তু নামতেও পারে, আবার উঠতেও পারে। তবে বিজেপির ভোটটা আর নামবে না। এই কারণে নামবে না যে বিজেপি এবার যে এলাকাগুলোয় ঢুকছে কাউন্টিংয়ে, সেগুলো পুরো হিন্দু কনসোলিডেটেড এলাকা। আমি বলেছিলাম না, ভোটটা ভাগ হয়েছে 3টে ভাগে। হিন্দুরা একজোট হয়ে গেছে, মানে মমতার অত্যাচারে, উচ্ছৃঙ্খলপনতায় এবং তার বিহেভিয়ারাল যে ক্যারেক্টার, তাতে মানুষ একেবারে তিতিবিরক্ত হয়ে গেছে। আর বলেছিলাম সে মুসলিম ভোটটা ভাঙবে, একটা হুমায়ুন কবির একটা ভোট কাটবে, একটা কাটবে ফুরপুরা শরীফের পীরজাদা একটা ভোট কাটবে, আর একটা ভোট কাটবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তার মানে 30%-এর যে একটা অ্যাডভান্টেজ তৃণমূল নেত্রীর ছিল, সে অ্যাডভান্টেজটা আর এইবারে নেই। কারণ তৃণমূলের সবাই মনে করছে যে আমরা তৃণমূল নেত্রী দ্বারা আমরা প্রতারিত হয়েছি। উনি যে সমস্ত কথাবার্তা আমাদের বলে গেছেন, মানে শপথ করেছেন যে এটা করব, ওটা করব, সেটা করব, উনি কোনটাই করেন। উল্টে ভোটটি নিয়ে তাদেরকে এখন দুধেল গাই হিসেবে তাদের পরিচয় হয়েছে। এখন উনি অনেক ভালো ভালো মধুর মধুর কথা বলে, ঠিক ভোট যেদিকে মানে 29 তারিখ, মানে ভোট হলো তো আপনার 29 তারিখ বিকেলবেলা, উনি একটা হাসি মুখে একটা অভিযোগও করেছেন, আবার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এমন মিষ্টি মিষ্টি মধুর কথা আমি কিন্তু কখনো তৃণমূল নেত্রীর মুখে দেখিনি। তার সবসময় মেজাজ তিরিক্কি হয়ে থাকতো, তার সামনে কেউ কথা বলতে পারত না। 15 বছরে যত জনপ্রিয় হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 34 বছরের বাম শাসনে এত অত্যাচারও মানুষ এতটা খেপেছিল, কিন্তু এতটা খেপেনি। আমি বলেছিলাম এবারের ভোটটা
নির্বাচন শেষ হলে ভোট গণনা যখন হবে তখন বোঝা যাবে যে তৃণমূলকে মানুষ সরালো না বিজেপিকে আনলো। এই ফল বলে দিচ্ছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিল। অর্থাৎ তুমি এবার বিদেয় হও, আর তোমায় পশ্চিমবঙ্গের মুখ দেখতে হবে না। এই যে চেয়ার থেকে উনি বেরিয়ে গেলেন, পশ্চিমবঙ্গের যা ইতিহাস আছে রাজনৈতিক, তৃণমূল বলে আর বস্তুটি মানে দলটি আর দ্বিতীয়বার ক্ষমতায় আসার কোনো অবস্থাতেই চান্স নেই। দেখলেন কত মিষ্টি 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 কথা বলছেন উনি। শেষে একটা এক্সিট পোল যেটা দেখানো হচ্ছে বিভিন্ন এতে, ভোট হয়ে গেলে তখন আমাদের নিয়ম হচ্ছে ভোটের আগে এক্সিট পোল দেখাতে পারবে না, ভোট শেষ হয়ে যাবে তারপরে তুমি এক্সিট পোল দেখাও। এই এক্সিট পোল নাকি কেন্দ্রীয় সরকার বিভিন্ন টিভিকে পয়সা দিয়ে তিনি এক্সিট পোল করিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। এটা হচ্ছে ওনার অভিযোগ। তা উনি একবারও বললেন না যে আমি যে যে অপরাধগুলো করেছি, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি সিংহাসনে বসে মহিলাদের ওপরে যে নৃশংস অত্যাচার করেছি, আরজি কর থেকে আরম্ভ করে আপনার ওই বিজ্ঞান কলেজেরই অধ্যাপিকার ধর্ষণ নির্যাতনের কাণ্ড পর্যন্ত প্রত্যেক কটাই উনি আড়াল করেছেন। তার রাজত্বকালে সব থেকে বেশি অসুরক্ষিত হয়েছেন মহিলারা। আরজি করে যে অভয়া, যে মেয়েটি, ডাক্তার মেয়েটি টিফিন খেতে গেছিল, আধ ঘন্টা না 45 মিনিটের মধ্যে সেইটু ঘুমিয়ে পড়েছিল, তাকে ধর্ষণ করে পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। যদি না বুঝতে পারেন যে কোনো ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, আমি আর ভিডিওতে সেটা ব্যাখ্যা করতে চাই না, মহিলারা দেখেন বলে আমি সেটা ব্যাখ্যা করব না। পেলভিস পর্যন্ত ভেঙে দিয়েছিল। রাতারাতি তিনি কি করলেন, সমস্ত তথ্য প্রমাণ একেবারে লোপাট করে বডিকে 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে জ্বালিয়ে দিলেন, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। সিবিআই এসে কি করবে? বডি যদি না থাকে, যেখানে রেপ হয়েছে সেখানে যদি একবারে ধ্বংসস্তূপ করে দেয়, তাহলে সিবিআই এসে কি করবে, এনআইএ এসে কি করবে? তদন্ত তো হয় আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে। সে তো সব উড়িয়ে দিয়েছে। তো এইভাবে উনি সাধারণ মানুষকে পিষেছেন, মহিলাদের অত্যাচার করেছেন। এবারেতে চুরি, ডাকাতি, বালি থেকে পাথর পর্যন্ত সব, চাকরি চুরি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা চুরি, শুধু চুরি করে গেছেন। আর পশ্চিমবঙ্গের দেনা যখন 2011 সালে বামফ্রন্ট যে সময়তে 1,75,000 কোটি টাকা ছেড়ে গেছিল দেনা, সেটা উনি প্রায় 9 লক্ষে পৌঁছে দিয়েছেন। এবং ভাতা দিয়ে এবং মাসিক সহায়তা দিয়ে তিনি মনে করেছিলেন আমি সব মানুষকে কিনে নিয়েছি। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে যে মানে সহায়িকা আছেন কাজ করতে, যিনি আমাদের সাহায্য করেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কাকে ভোট দেবে গো? বলছে বিজেপিকে ভোট দেবো। কেন, তোমার 1,500 টাকা পাচ্ছ তো? বলে বিজেপিকে দিলে 3,000 টাকা পাবো, বিজেপি না যেতে তাহলে 1,500 টাকা পাচ্ছিলাম পাবো। তখন ওই ক্লাসটা কত বুদ্ধিমান ভাবুন। ফলে মেয়েদের টাকা দিয়ে আর ছেলেদের বঞ্চিত করে চাকরি থেকে, তারা চাকরি পাশ করেছে, পাশ করে তাদের ঘোটালার মাধ্যমে যারা পাশ করেছে তাদেরকে চাকরি না দিয়ে ভেতর থেকে টাকা খেয়ে, লক্ষ লক্ষ টাকা খেয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সব চাকরি বাতিল, কোর্ট সব চাকরি বাতিল করে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট তার নাম শুনলে এখন খেপে যায়। এখন আমি শেষে একটা ভিডিও জুড়ছি। উনি বোধহয় সম্ভবত বুঝতে পেরেছিলেন বছরখানেক আগে যে ওনাকে চলে যেতে হবে,
তেজপাতা হতে হবে। তাই উনি দু কলি গান গেয়েছেন। সেই দু কলি গান দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। গত আমাদের অসাংবিধানিক সরকার দেশকে যেভাবে দখল করে প্রথমেই আক্রমণ চালালেন কোথায়? একটি বক্তব্যের মাধ্যমে বললেন তিনি এসে যে সমালোচনা করুন, আপনারা মুক্ত, আপনারা আমার বিরুদ্ধে সমালোচনা করুন। এটা কিন্তু একটি দারুণ সিগন্যাল যে তোমরা কথা বললেই কিন্তু জিহ্বা কেটে দেওয়া হবে। তারই একজন সেই নির্যাতনের যে শিকার, সে 4 মাস জীবন থেকে যে কেড়ে নিল, সেই একজন শেখ জামালকে আজকের এই প্রেস ফ্রিডম দিনে আপনি উপস্থিত করার জন্য আমি উনাকে আসলে স্যালুট জানাতে চাই যে উনি ভেঙে পড়েননি। ওনার কাছ থেকে আমরা শুনলাম, যারা আমাদেরকে শুনছেন কথাটা, আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি তে ওয়ার্ম জায়গায় বসে, সেই জায়গায় বসে বলছি, এরকম নয়। আজকে আপনাদের সামনে তৌফিক মারুফ জার্নালে যাকে উপস্থিত করা হলো, আপনারা তার কাছ থেকে মুখ থেকেই শুনলেন যে উনি যে বাংলাদেশের কারা নির্যাতনের পর ওনার কি কি শারীরিক সমস্যা দেখা দিল, সিস্ট হবে কেন, এই 3 মাস 4 মাসে থাকলে না হয়, আমি বলি সেটাও ওয়েস্টে সম্ভব নয়, না হয় চর্মরোগ হবে, না হয় যেখানে পরিবেশ ভালো না, কিন্তু খাবারে বিষ প্রয়োগ যদি না করা হয়, খাবারের সাথে যদি স্বাস্থ্যের অবনতি না করার কোনো এলিমেন্ট যুক্ত না করা হয়, তাহলে এই 3 মাসে তো এরকম এফেক্ট করার কারণ নেই। অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই ব্যক্তি যে ক্ষমতা দখল করে প্রতি বললেন যে আসুন সমালোচনা করুন, মুক্ত সমালোচনা করুন, এটা কিন্তু অনেকটা হীরক রাজার দেশের মতন, যে যত বেশি জানে তত কম মানে। এই বিষয়টার উপর সে যেহেতু নিজে তথাকথিত 3টি শূন্য নিয়ে, আমরা যারা বেসিক অঙ্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি সেখানে জানি 0+0+0 যতই করেন এটা শূন্যই থাকবে। ওনার যে মৌলিক যে ব্যবসা, যেটা বাংলাদেশের প্রত্যেকটি সরকারকে উনি চিট করেছেন, সেই সরকার, সেই ইউনূস আমলে সবচেয়ে বেশি, আসলে বিষয়টা সবচেয়ে বেশি বলি এই জন্যে কারণ এটা আমার গায়ে, এটা আমার বন্ধুর, এটা আমার কলিগের উপর, যেমন শেখ জামালের উপর। অতএব আমি যেটা ফিল করছি, সরাসরি ফিল করছি, আমি সহ বাংলাদেশের সত্য সংবাদ পরিবেশনের কারণে যে তথ্যটা আমাদের শেখ জামাল তুলে ধরলেন, যে ইতিমধ্যে 47 জন গ্রেফতার হয়েছেন, যাদের নাম আমরা আসলে জানি, কিন্তু এরকম অনেক জায়গায় গ্রেফতার আছে যে তথ্যগুলো আসলে বাংলাদেশে কেউ প্রকাশ করছে না। কারণ মৌলিক সাংবাদিকতা কারা করেন? আমরা যারা ওয়াশিংটন ডিসি বসে সাংবাদিকতা করি বা ঢাকায় বসে বিশাল অট্টালিকায় বসে সাংবাদিকতা করি, তার চেয়ে মৌলিক কাজটি করেন কিন্তু তৃণমূলে, যাকে আমরা জানিও না, সে সংবাদটা পাঠাচ্ছেন, আমরা সেটা ভেরিফাই করি আমাদের বিভিন্ন জায়গায়, সে কিন্তু আসল সংবাদ কর্মী হিসাবে কাজ করছেন মাঠে ঘাটে। তাদের অনেককে হত্যা করা হয়েছে, টুটি চেপে ধরা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের গত 18 মাসে আমাদের কোনো জায়গা থেকে যখনই কোনো সংবাদ কেউ আমাকে পাঠাতেন, তারা দয়া করে বলতেন, দস্তগীর ভাই আপনাকে দিচ্ছি, আপনি যাতে প্রচার করেন, কিন্তু কোনো ক্রমেই যাতে আমার কোনো স্ক্রিনশট সেখানে ব্যবহার না করেন। এখন ব্যবস্থাটা তাহলে বুঝেন। আমাদের জামাল ভাই আরো একটি তথ্য সেখানে তুলে ধরেছেন। উনি বলেছেন, আমি নাম্বারটা ভুল বললে উনি শুদ্ধ আবার ঠিক ওনার কথা গিয়ে ঠিক করে দেবেন, 6 জন বা 7 জনকে সাংবাদিক হত্যা করা হয়েছে। এটা শুধু আমরা জানি, কিন্তু অজানা সাংবাদিক 13 জন অজানা সাংবাদিক কতগুলোকে হত্যা করে গুম করা হয়েছে, লাশ টুকরো টুকরো করে নদীর জলে নয়, এমনকি অনেক প্রাণীকে দিয়ে রাতের বেলা তাদের ভক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা ছিল 18 মাসের বাংলাদেশ আমাদের ইউনূস সরকারের। যে আরো একটি দীর্ঘ লিস্টের কথা উনি বলেছেন, যাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সাংবাদিক হিসাবে প্রবেশাধিকারটা বাতিল করা হয়েছে। আপনারা জানেন একটা দীর্ঘ লম্বা, মনে হয় 1400 বা তার চেয়ে বেশি, এই সংবাদটা, এইটাও আমার কাছে কেউ হয়তো ভেরিফাই করবেন, যে বাংলাদেশের সরকারি গণমাধ্যম মানে টিভি স্টেশন, রেডিও স্টেশন সহ অনেকের চাকরি চ্যুত করা হয়েছে। তার অবশ্য আবার 1200 বেশি ঝুলন্ত অবস্থায়। অতএব এই যে সার্বিক 1200-এর বেশি, ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমরা এখন চলে আসি একজনের নাম নিয়ে, নজরুল ইসলাম মিঠু। তিনি ওকাব নামক একটি সংস্থার
সভাপতি, যদি আমি ভুল না করি। ওনাকে হ্যাঁ, বিদেশ যেতে বাধা সেটা দিবেন হচ্ছে কেন? বাংলাদেশে গিভ মি যারা ওয়ান আনসার, বিদেশ ওয়ান স্ট্রেট আনসার। যে বিদেশি যেই সব বলুন সংস্থা, বলুন। নিউজ এজেন্সি বা সংবাদপত্রে বাংলাদেশে যারা প্রতিনিধি কাজ করেন তাদের অর্গানাইজেশন এটা। আচ্ছা, সেই অর্গানাইজেশনের একজন প্রধান ব্যক্তি ওনার বিদেশ ভ্রমণে বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে? আমার তো মনে হয় যে বাংলাদেশটা আসলে যেই অবস্থায় শেখ হাসিনার কাছ থেকে যে সরকার, তথাকথিত সরকার গ্রহণ করলেন, এবং তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের কাছে শুধু একই একই জিনিস, কিন্তু বোতলটা পরিবর্তন নতুন করে। কারণ দেখুন, ৪৭ জন সাংবাদিকের মাঝে আমরা কয়েকজনের নাম প্রায়শই বলি, অনেকের নাম বলি না, এই লিস্ট অনেক লম্বা হয়ে যায়। মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শ্যামল দত্ত সহ সিনিয়র এই সাংবাদিকদেরকে এত দীর্ঘ সময় ওনারা হত্যা মামলায় ওনাদের বিরুদ্ধে, আমরা তখন জানি যে এটা ডক্টর ইউনূস করেছেন। ডক্টর ইউনূসের অধীনে যে সরকার, সেই সরকারের আমরা নজরুলের কথা বলি, আইনমন্ত্রী ছিলেন। এইসবগুলো বলে এখন তাহলে আমাদের বর্তমান তথাকথিত নির্বাচনে, দুইবার বললাম এই জন্য, তথাকথিত সরকার, তথাকথিত নির্বাচনে নির্বাচিত যে সরকার, সেই সরকারের ভয় কেন ওদেরকে? আমি বলি কোর্টে আনেন, বিচার করেন। এর 18 মাসে তো আপনারা তো 3 মাসে শেখ হাসিনা, যিনি বর্তমান সময়ের বা বিশ্বের বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন, আই রিপিট ইট, সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী ছিলেন, তাকে তো আপনারা 3 মাসে ফাঁসির আদেশ দিয়ে দিলেন। আপনি চিন্তা করে দেখুন যে আমাদের ফ্লোরিডায় দুঃখজনক ভাবে, এটা আপনারা সকলেই জানেন, যে বাংলাদেশের দুইজন, একজন ছাত্র একজন ছাত্রী যারা পিএইচডি করছিলেন, তাদেরকে তাদের রুমমেট হত্যা করেছে, এবং এটা খুব নৃশংস হত্যা। এই নৃশংস হত্যার কিন্তু এখনো পর্যন্ত তাদের সমস্ত প্রমাণ তাদের হাতে আছে, সরাসরি প্রমাণ, বাড়ি, মানে যেটাকে বলে আকট্য প্রমাণ, সেই প্রমাণের পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা ইনভেস্টিগেশন পর্যায়ে রেখেছে, ফাইনাল রিপোর্টও এখনো করেনি, কারণ যাতে কোনো ধরনের ভুল না হয়। আর বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রীকে আপনারা ফাঁসি দিয়ে দিলেন, তাহলে আমাদের যে ৪৭ জন সহকর্মী, সিনিয়র সাংবাদিক, মালিক, সংবাদকর্মী মালিক হিসেবে বলছি, তাদেরকে বিনা বিচারে আটকে রাখলেন। ইউনূস কাল গেল, কিন্তু আমরা ইউনূস কালের কথা ভুলে যাচ্ছি না, সেটা থাকবে, এটা আনবো। কিন্তু বর্তমান যে সরকার, সে সরকার কি স্বাধীন সরকার? সে সরকার কি গণমাধ্যমকে শ্রদ্ধা করছেন? সেই সরকার, গত সরকারের যিনি এখন প্রধান, আমি দেখতে পাচ্ছি যে আমি যখন অনেকের গায়ে অনেক বিষয় মানায় না, আমি যে এটা আমি দেখি, আমি দেখতে পাচ্ছি যে তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে কেউ বলতে চাচ্ছেন না। এখনো বলে তারেক রহমান, তারেক জিয়া, কিন্তু এখনো বলেন না মাননীয় প্রধানমন্ত্রী। একদম সাধারণ মানুষ, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে সাংবাদিকরাও বলেন না। অতএব উনি এটা ধারণ করতে পারছেন না। এটা কিন্তু, কাজটি কিন্তু ওনাদেরই সমস্যা। সমস্যাটা হলো 209 জন সদস্য নিয়ে তথাকথিত নির্বাচনে ওনারা সেই রেসপেক্টটাই কি জনগণ থেকে পাননি, সেই অথরিটি কি পাননি? তাহলে সেটা পাননি বলে তাহলে তাদেরকে কি ডক্টর ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে তাদের কাছে হস্তান্তর করে দিয়ে গেলেন? সেই কারণেই কি ৪৭ জন সাংবাদিককে এত ভয় আপনাদের? তাদেরকে মুক্ত তো দূরের কথা, তাদেরকে কোর্টে এনে তাদের এই বেইলের তাদের ব্যবস্থা করতে হবে না, তারা তো ব্যক্তিগত তাদের পরিবারই ব্যবস্থা করবে, কিন্তু আপনারা এটা বন্ধ করে রেখেছেন। অতএব এই যে কথাগুলো, নজরুল ইসলাম মিঠুকে বাইরে না যেতে দেওয়া, আরেকজন সাংবাদিকের কথা আপনার কাছে তুলে ধরি, ওনার সম্পূর্ণ নামটা বোধহয় আমি জানি না, মহিউদ্দিন। তার আফসোসমূলক কথাগুলো দেখেন, সে কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি, যদিও তার কলিগ বলেন, তার বন্ধু বলেন, এই শফিকের কথা বলছি, তাদের সাথে তার যোগাযোগ ছিল, এবং কঠিন যোগাযোগ ছিল। যে কোনো উপায়ে, যেহেতু তাকে বিভিন্ন হত্যা মামলায় এই শ্যামল দত্তদের মতন জেলখানায় রাখা হবে বলে উনি মনে মনে ভাবছিলেন, যে কোনো উপায়ে সরকারের বিভিন্ন সংস্থান, মানে ইউনূস সরকারের অথবা আমি মনে করি শফিকেরই সহযোগিতায় মহিউদ্দিন সরকার ব্রিটেনে আশ্রয় নিয়েছেন। কিন্তু উনি ওইখানে গিয়ে বলছেন কি অবস্থা। আমি কিন্তু ওনাকে বলছি না উনি নির্যাতিত, উনি নির্যাতনের শিকার হবার সম্ভাবনায় উনি দেশ থেকে বাধ্য হলেন, এবং বর্তমানে এখনো পর্যন্ত উনি বাংলাদেশে ফিরে যাওয়ার সাহস দেখাচ্ছেন না। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের মুক্ত
মুক্ত গণমাধ্যম দিবসের মৌলিক যে কথাটা বাংলাদেশ নিয়ে 18 মাসের বা 2 বছরের কথা বলছেন, সেখানে বিশ্বের একটি পশ্চিমা দেশ, যেটাকে আমরা গণতন্ত্রের চর্চার অনেকটাই কেন্দ্র বলতে পারি, প্যারিস থেকে রিপোর্ট অনুসারে বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত গণমাধ্যম শীর্ষক যে ওনারা তথ্য প্রকাশ করেছেন, সেখানে বাংলাদেশের স্থান হলো 152তম। তো 152 হলে গত বছরও আমি শুনেছিলাম এটা বোধহয় 49 বা 50 বা 53 সামহার ওইখানে ছিল। তারা 3 ধাপ বোধহয় পিছিয়ে গেছে। কত? 49। তাহলে কি হলো? ডক্টর ইউনূসের আমলে আমাদের আমরা মুক্ত গণমাধ্যমের কথা ভুলে যাই। আমরা গণমাধ্যম যে কথা বলতে পারবে, কথা বললে তার জেল হবে না, খুন হবে না, খুনের মামলার আসামি হবে না, সেটার তো সাক্ষ্য প্রমাণ আমাদের শেখ জামাল এখানে। অতএব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একদমই ভালো নেই, এবং আজকে যারা বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম তারা বিভিন্ন টক শো, আলোচনা, অমুক তমুক বিশ্ব গণমাধ্যমের কথা বলেছেন, আমি অন্তত পক্ষে শুনিনি তাদের কারো মুখ থেকে বলার জন্য। বর্তমান যে তথ্য মন্ত্রী স্বপন সাহেব, উনি তো এক সময় জাদ্রেল কি বামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন হর্তাকর্তা ছিলেন, এবং ওনাকে অনেকেই মনে জি 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 আমিও আমিও জানি, কিন্তু আমি ওইভাবে বলছি থ্যাংক ইউ। কিন্তু বিষয়টা হলো যে তার হাতে যখন এখন তথ্য মন্ত্রণালয়, উনি তারেক জিয়াকে কি এই বুদ্ধিটা দিতে পারেন না যে আমি কিন্তু সমালোচক মানে জার্নালিজমের পক্ষে, মুক্ত জার্নালিজমের পক্ষে, যারা অন্যায় করেছে, যারা খুন করেছে, একজন সাংবাদিক খুন করেছে, আমি ধরে নিলাম একজন সাংবাদিক খুন করেছে, তাহলে তাকে বিচারের আওতায় আনা হোক, ওনাকে বিনা বিচারে আটক করে রাখার তো কোনো কারণ নেই। হ্যাঁ, অতএব বিশ্ব গণমাধ্যম দিবসে আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে এই দাবি জানাচ্ছি যে এই মানুষগুলো এখনো জেলবন্দি, আমাদের সংবাদকর্মীরা, তারা কোনো ক্রাইমের সাথে যুক্ত নয়, অতএব তাদেরকে মুক্তি দেওয়া হোক। সম্মানিত দর্শক, আপনারা যারা রাজনীতি নিয়ে চিন্তিত বা রাজনীতির ব্যাপারে যাদের আগ্রহ আছে, কিংবা বাংলাদেশের সার্বিক বিষয়গুলো নিয়ে আপনারা যারা একটু চিন্তা ভাবনা করেন, তারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সম্ভবত রাজনীতির যে গতি এবং পথ, এটি স্বাভাবিকভাবে চলছে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব কিছু শুনশান। পুলিশের নিয়োগ বদলে চলছে, পার্লামেন্টের অধিবেশন শেষ হলো, প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা সিলেটে গেলেন খাল কাটার জন্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি মাথায় ছাতি হাতে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন, সেখান থেকে বের হয়ে তিনি সার্কিট হাউসে গেলেন। সার্কিট হাউসে বারান্দায় দাঁড়িয়ে তিনি বৃষ্টি স্নাত সিলেট দেখলেন এবং সুরমা নদীর তীরের অপরূপ দৃশ্য সস্ত্রীক দেখলেন। সেই ছবি আমরা দেখলাম। এর বাইরে তিনি যখন খাল কাটতে যাচ্ছিলেন, সেই কোদালের শক্ত হাত, শ্রমিকের মতো একেবারে শক্ত হাতে তিনি সেই মাটি কাটছিলেন। আর এটাকে একটা উৎসব, মাটি কাটা কিন্তু একটা ভীষণ রকম উৎসবের কাজ। যারা কেটেছেন তারা বলতে পারবেন। আমরা গ্রাম অঞ্চলে কি হতো, এরকম যেটিকে বলা হতো ব্যাগার খাটানো, অনেক সময় কাজকর্ম থাকতো না, গ্রামের মাতব্বর সাহেব গ্রামের লোকজনদেরকে বলতেন যে আসো আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটা কাজ করি। কখনো পুকুর কাটা হতো, কখনো রাস্তা খনন করা হতো। মাতব্বর সাহেব বা মাতব্বর সাহেব তিনি হালকা অনেক সময় তার মানে অবস্থা অনুযায়ী সঙ্গতিপূর্ণ লোক হলে একটা ছাগল জবাই করে সবাইকে খাওয়াতেন, শ্রমিকদেরকে খাওয়াতেন, অথবা অনেক সময় শুধু খিচুড়ি খাওয়াতেন। তো এতেই মানুষ কাজ করে দিয়ে যেত। এবং আমরা যখন ছোট বাচ্চা ছেলে ছিলাম, আমরাও এরকম কাজ করতাম, ভীষণ রকম মজা লাগতো। মাটি কাটা একটা অন্যরকম একটা ভাবসাব। আমার নির্বাচনী এলাকাতে যখন আমি এমপি হলাম, তখন একটা বিরাট সিডর হলো। সিডরে বেশ কয়েকটি বাঁধ, মানে একেবারে খুব সেন্সিটিভ জায়গাতে অনেকগুলো বাঁধ ভেঙে গেল। এবং সেটা যদি আমি সরকারি কর্মের উপর নির্ভর করতাম, তাহলে হয়তো দেখা গেল যে 1 বছর 1.5 বছর সে বাঁধ নির্মিত হতো কিনা পানি উন্নয়ন বোর্ডের টাকায়, এটা বলা যাচ্ছিল না। কিন্তু আমি
জনগণকে আহ্বান করলাম যে আসেন আমরা নিজেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করি। তো ওই সময়টাতে পটুয়াখালীতে যিনি ডিসি সাহেব ছিলেন মিস্টার রিয়াজ, তিনি খুব খুশি হলেন আমার এই উদ্যোগে এবং তিনি বললেন যে ঠিক আছে, শ্রমিকদেরকে খাওয়ানোর জন্য তার যে ফান্ড আছে, জিআর ফান্ড আছে, সেখান থেকে তিনি চাল দেবেন। সে চাল দিয়ে খিচুড়ি রান্না হবে। হাজার হাজার মানুষ, সেই 10 থেকে 15,000 মানুষ রাস্তায় নেমে গেল। ডিসি সাহেব এলেন এবং ওখানে একজন সামরিক কর্মকর্তা ছিলেন কর্নেল শাহাদাত, তিনিও এলেন এবং সেই জনগণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই সেই মাটি কাটায় অংশ নিলাম। ডিসি সাহেব নামেননি, কিন্তু আমাকে পাবলিক আর ছাড়লো না, আমাকে টেনে টেনে একদম সে নামিয়ে দিল। নামিয়ে তারা সেই মাটি কাটলো, কেটে আবার আমার মাথায় সেই মাটির যেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ওড়া বা ঝাঁকা, সেটা তুলে দিল। তারপর তারা ছবি তুললো, হই হুল্লোড় করলো এবং বিকেলবেলার মধ্যে রাস্তাঘাট নির্মিত হয়ে গেল। তো এরকম একটা স্বেচ্ছাশ্রমের একটা আলাদা আনন্দ আছে। জিয়াউর রহমান সাহেবের খাল কাটা আমি দেখেছি। আমি তখন সদরপুরে, সেই সদরপুরে তিনি যখন খাল কাটতে এলেন, হাজার হাজার মানুষ সেই খাল কাটাতে অংশগ্রহণ করলো এবং এটা একটা উৎসব ছিল, কিন্তু খাল আসলে কাটা হয়নি। সদরপুরে যেটাকে আমরা গাং বলি, পদ্মা নদী থেকে শুরু করে এটি সেই পিয়াজখালী হয়ে সদরপুর হয়ে একবার হাট কৃষ্ণপুর পর্যন্ত চলে গেছে। একটা সময় এখান দিয়ে স্টিমার চলতো। তো ওই যে গাং বা নদী, সেটা বর্ষাকালে ভয়ঙ্কর হয়ে যায়, শীতকালে একেবারে কিছুই থাকে না, সেটা খনন করার উদ্যোগ নেওয়া হলো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে যায়, আনন্দ করে, ফুর্তি করে, প্রেসিডেন্টকে খুশি করার জন্য হয়তো দেখা গেল যে কোদাল নিয়ে আসে, ঘণ্টাখানেক খাল কাটে, এরপর ওটা আরও পরবর্তীতে বর্ষাকালে নদীর তীর ভেঙে আরও তছনছ হয়ে যায়। তো এরকম অন্যান্য এলাকাতে তার কোন খাল দিয়ে কতটা পানি প্রবাহিত হয়েছে, কোন খালের অস্তিত্ব কোন পর্যায়ে আছে, আই ডোন্ট নো, কিন্তু এখন আবার সেই খাল কাটার উন্মাদনা শুরু হয়েছে এবং অনেক জায়গাতে এটা নিয়ে যে নেতিবাচক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। দেখা গেল যে খাল কাটতে হবে, প্রধানমন্ত্রী খাল কাটতে হবে, তো খাল কাটার জন্য কি করতে হবে, খালের পাড়ে যত বাড়ি আছে ভাঙতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশে খাল কাটতে হবে। খাল কাটার জন্য দেখা গেল যে ব্যক্তিগত জমি, ওর মধ্যে পাবলিকের জমি, সাধারণ গরিব মানুষের জমি, কয়েকটা ইন্টারনেটে দেখলাম, সেই জমির মধ্য থেকে সেই খালকে তার নাম করে ওখানকার যে টপ সয়েল মাটি নিয়ে সেই এক্সকেভেটর দিয়ে মাটি তুলে শত শত হাজার হাজার ট্রাক সেই মাটি নিয়ে ইট ভাটাগুলোতে তারা বিক্রি করে দিচ্ছে। মানে একটা বদমাইশ জাতি। আপনি এখানে ইচ্ছা করলে ভালো কাজ সবাইকে দ্বারা ইন জেনারেল করতে পারেন না। উইদাউট সিস্টেমে আমাদের জাতি আসলে অ্যাক্ট করে না। এরকম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী এই কাজ করছেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী থানায় যাচ্ছেন, অলনে সারপ্রাইজ ভিজিট করছেন, তিনি বলে দিয়েছেন যে থানায় কোনো রকম দালাল যেন না থাকে। তো তার সেই কথা ইথারে হারিয়ে যাবে না, মানে থানা দালাল মুক্ত হবে, এটা পরের বিষয়। মূল ব্যাপার হলো আমাদের যে পুলিশিং সিস্টেম, সেই পুলিশিং সিস্টেমটাতেই আসলে দালালটা অপরিহার্য হয়ে পড়েছে। দালাল ছাড়া আসলে পুলিশ বাঁচতে পারবে না, এটা একেবারে অপরিহার্য। তিনি এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়, তিনি অবশেষে সেই যে সারপ্রাইজ ভিজিটে গেছেন, থানাগুলো ভিজিট করছেন, এটা আমাদের দৃশ্যমান। জামাতের আমির তিনি জাপান গেছেন, জাপান ভ্রমণে গেছেন। কি কারণে গেছেন? হয়তো সাংগঠনিক কোনো কর্ম বা জাপান সরকারের সাথে তার কোনো বৈঠক থাকতে পারে। আর জাপান অনেক সময় করে কি, এরকম রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট করে বা নিয়ে ওখানে একটা ফেলোশিপ দেয়, তাদেরকে ঘুরায়, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। আমারও এরকম একটা সুযোগ হয়েছিল জাপান সরকারের সঙ্গে একটা ফেলোশিপ নিয়ে কাজ করার। তো ওইভাবে ওনাকেও নিতে পারে, ওটাকে বলা হয় মোফা, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। তো সেই মোফা অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এভাবে রাজনীতিবিদদেরকে টার্গেটেড, যাদেরকে তারা টার্গেট করে তাদেরকে নিয়ে নেয়, সেখানে নিয়ে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। তো সেই জন্য তিনি সেখানে যেতে পারেন, অথবা দলীয় কর্মকাণ্ড যেতে পারেন, অথবা অন্য ব্যক্তিগত কারণে যেতে পারেন। তার সংগঠনে যারা লোকজন আছেন তারা সিটি কর্পোরেশন নিয়ে ভীষণ রকম ব্যস্ত। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণ্ডগোলটা হয়েছিল শাহবাগ থানাতে, সেটা মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে। এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ দুটো, অতি বৃষ্টির কারণে চট্টগ্রামে ভীষণ রকম যাকে বলা হয় শহর জলাবদ্ধতায় পড়েছে, জলাবদ্ধতার কবলে পড়েছে। আর হাওড় অঞ্চলে অতিবৃষ্টির কারণে ফসল
ম্যাসাকার হয়ে গেছে, এইগুলো দৃশ্যমান। কিন্তু এর বাইরে কি হয়েছে? এর বাইরে আমরা ভারতের যে ভিসা যে বন্ধ আছে, ভারত কথা বলেছে বা আশ্বাস দিয়েছে এই ভিসা খুব দ্রুত চালু হবে, সার্বজনীনভাবে মানুষ এখন থেকে ভারতের ভিসা নিতে পারবে। এটা হলো জাস্ট একটা আশ্বাস, এবং এই আশ্বাস ইনুস জমানার আমলে হয়েছিল। কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে করে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির সম্পর্ক, এই সম্পর্কটি মনে হচ্ছে না যে খুব ভালো পর্যায়ে যাবে, বরং এটি ইনুস জমানার মতোই অনেকটা বুমেরাঙের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হলো বিএনপির একটা টিম, বেশ বড়সড় টিম, আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, নীলুফার চৌধুরী মনি থেকে শুরু করে আরো অনেকে, তারা চীন সফর করে এলেন। আমারও এরকম এমপি থাকাকালীন অবস্থায় চীন সফরে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং চীনের যারা কর্তা ব্যক্তি তারা কেন দাওয়াত দেয়, কি করে, এই বিষয়গুলো যতটুকু জানার চেষ্টা করেছি ওই সময়টাতে, যতটুকু বুঝেছি, তাতে মনে হচ্ছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা স্থাপন করতে পারছে না। অন্যদিকে আমেরিকা যেটা হচ্ছে, আমেরিকা বাংলাদেশের সঙ্গে যে একটা চুক্তি করেছে, সেই চুক্তির অনেকগুলো ধারা আছে। সেই ধারার একটি অংশ মানে বিমান কিনতে হবে, এটা জাস্ট একটা যাকে বলা হয় আপনি খাবার শুরু করবেন, খাবারের আগে স্যুপ খায়, এরকম একটা স্যুপ, অন্থন দিয়ে স্যুপ খাচ্ছেন এরকম। কিন্তু মূল যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো এই চুক্তি সুদূর প্রসারী। এর একটা সামরিক অংশ আছে, এর একটা বেসামরিক অংশ আছে, এর একটা অ্যালাইনমেন্ট আছে, এর এগেনস্টে বার্মা অ্যাক্ট আছে, এর বিপরীতে সেন্ট মার্টিন আছে। সেখান থেকে অস্ত্র, গোলা বারুদ, কৃষি পণ্য, তারপরে শেষে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু সেখান থেকে আমদানি করতে হবে, এবং আগামী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে $15 বিলিয়ন, বোঝার চেষ্টা করুন, $15 বিলিয়ন। এর মধ্যে আমরা মাত্র $3.5 বিলিয়ন মানে চুক্তি করেছি। তাহলে $3.5 বিলিয়ন চুক্তি করেছি, এর বাইরে আরো আমাদেরকে $11.5 বিলিয়ন আমদানি করতে হবে, এবং যে জিনিসগুলো আমদানি করতে হবে সেই জিনিসগুলো কৃষি পণ্য, এবং তাদের যে সকল কৃষি পণ্য পৃথিবীর যে কোনো দেশে এসছে এগুলো দামি, এবং এগুলো হাইব্রিড, শরীরের জন্য এগুলো ভালো না। আমেরিকান যারা লোকজন আপনি দেখেন, একটা বিরাট বিরাট মোটা তাজা গাম্বুস টাইপের লোক, গায়ের চামড়াগুলো নষ্ট হয়ে গেছে। বেশিরভাগ এই চামড়াগুলো আপনি আমেরিকানদের যে চামড়া, আপনি দেখবেন যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। আপনি ছবিতে যত কাছাকাছি দেখেন, যত সুন্দর দেখেন, কাছাকাছি আপনি দেখবেন যে তারা যদি আপনার সামনে বসে, মেয়েরা বলেন ছেলেরা বলেন, প্যান্টি পরে বলেন, আপনি তাদের দেবেন, তাদের স্কিন দেখে আপনি হ্যাপি হবেন না, আনহ্যাপি হবেন। চীনের যেমন মেয়েদের বা ছেলেদের যে গায়ের রঙটা অনেক সুন্দর, ঠিক আমেরিকানদের ওইরকম না। ওদের ওই আবহাওয়া, প্রকৃতি, খাদ্য অভ্যাস, তো এইগুলোর কারণে তাদের আসলে ওইরকম চেহারা স্রোত নষ্ট হয়ে যায়। তো সেই খাবারগুলো আমাদের দেশে এখন তারা দেবে, সেটা সয়াবিন হোক, সূর্যমুখী তেল হোক, ওদের খেজুর হোক, ওদের পেট্রোলিয়াম হোক, তারা এই জিনিসগুলো দেবে এবং আনতে হবে। এবং এগুলো নিয়ে সরকারের উপর একটা নিদারুণ চাপ তৈরি করা হচ্ছে। সরকার এই কথাগুলো যদি না শুনে, তাহলে পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা হবে। তো এই জিনিসগুলো মোটামুটি পর্দার আড়ালে চলছে, ভীষণ রকম চলছে। এবং এর ফলে কি হলো, আগামী দিনগুলোতে রাজনীতির যে হিসাব রয়েছে, পরিণতি রয়েছে, এগুলো সম্পূর্ণ পাল্টে যাবে। কেন পাল্টে যাবে, এরকম 5টি কারণ আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত হলো যে এই অঞ্চলে ভারত কোনো অবস্থাতেই অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্ব এবং সম্পর্ক, এটা মানবে না। আচ্ছা, না মানলে তারা কি করবে? তারা কি আমাদের আক্রমণ করবে? না, তারা তাদের যে সফট পাওয়ারগুলো রয়েছে, সেই সফট পাওয়ার দিয়ে সরকারকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আপনি দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু যে সরকার, সেই সরকার সবচেয়ে ভালো করার কথা। পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, তার সঙ্গে যারা যারা ছিলেন মোরলেস, এদের যোগ্যতা নিয়ে আপনার কোনো রকম অভিযোগ নেই, এরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন।
কিন্তু কেবলমাত্র ভারতের যে সফট পাওয়ার, সেই সফট পাওয়ারের কারণে ব্যবসায়ী, সংবাদপত্র, বুদ্ধিজীবী এবং ভারতের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য এবং সহযোগিতা করেনি। এবং গ্লোবাল ইকোনমিতে ভারতের যে সকল প্রভাবশালী লোক রয়েছে, যত বিখ্যাত বিখ্যাত, সেটা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এমনকি মার্কিন গভর্নমেন্টে বলেন, এখন ভারতের সরকার তারাই আসলে তাদের যে সিনিয়র সিটিজেন রয়েছেন বা সাকসেসফুল সিটিজেন রয়েছেন তারাই আসলে ওই জায়গাগুলো নেতৃত্ব দিচ্ছে। এবং সেটা শুধু ভারতে নয়, ইউরোপেও, সেটা শুধু আমেরিকা নয়, ইউরোপেও। তো ইউরোপ এবং আমেরিকাতে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, সমস্ত সরকারি যে বড় বড় জায়গাগুলো তারা নিয়ন্ত্রণ করছে ভারতীয় নাগরিকরা। একইভাবে যদি আপনি মালয়েশিয়া ধরেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই 3টি দেশ, এখানেও ভারতের যে সফট পাওয়ার বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং সংবাদপত্রের ক্ষেত্রে, ইন্টেলেকচুয়াল জগতে ভারতের আধিপত্য সীমাহীন। এবং এই আধিপত্য দিয়ে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করতে পারে বা পারবে, সেটা মোকাবেলা করার ক্ষমতা আমেরিকারও নেই, আমাদের তো দূরের কথা, আমেরিকারও নেই। কাজেই এই যে ভারতের সঙ্গে একটা ডিপ্লোম্যাসি গড়ে তোলা এবং তুলতে না পারা, এটা আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর কারণ। এই সরকারের যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দিবে। 2 নম্বর হলো যে চীন, এই সরকারকে চীন প্রলুব্ধ করছে, যেভাবে আওয়ামী লীগকে করতো তারা, যেভাবে শেখ হাসিনাকে করতো। কিন্তু কোনো অবস্থাতেই চীন কখনো কারোর জন্য ঝুঁকি নেয় না। চীন শুধু তার নিজের ব্যবসা বাণিজ্যটা দেখে, নিজের স্বার্থ দেখে, কিন্তু তার যে হার্ড পাওয়ার, সেই হার্ড পাওয়ার যেটা ভারত ব্যবহার করে তার মিত্রদের জন্য বা তার শত্রুদের জন্য, আমেরিকা ব্যবহার করে, কিন্তু চীন এখন পর্যন্ত তার কোনো হার্ড পাওয়ার, সামরিক শক্তি কোনো মিত্রের জন্য আজ অবধি ব্যবহার করেনি, এমনকি ইরানের জন্য। ইরানের সাথে তার যে সম্পর্ক আনবিলিভেবল। এবং সে তার যে এই মুহূর্তে সামরিক শক্তি, সে যদি চায় যে তাইওয়ান দখল করবে, ইটস এ ম্যাটার অফ 1 আওয়ার, 1 ঘন্টা লাগবে তার। কিন্তু সে এখনো পর্যন্ত হার্ড পাওয়ার ব্যবহার করে কোনো যুদ্ধাবস্থা তৈরি করছে না। ফলে বাংলাদেশের যারা লোকজন আছে, যাদের সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক, এটা অনেকটা পরকীয়ার মতো। আপনার ঘর ভাঙবে, কুলবুদ্ধ আপনার ঘর থেকে আপনাকে বের করবে এবং সময় মতো আপনাকে বিয়ে থা করবে না। এবং দেখেন শেখ হাসিনার যে পতন, সেই পতন কিন্তু এই যে চীনের যে প্রলোভন, সেই প্রলোভনের কারণে। শেখ হাসিনা যদি একেবারে চোখ বুঝে ভারতের সাথে সম্পর্কটা রক্ষা করত, যেভাবে বলতো সেভাবে, তাহলে সে এখনো পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত। 2 নম্বর হলো সে ঘাড় বাঁকা করে যেভাবে আমেরিকার সাথে বাহাদুরি করেছে, এটাও তার জন্য একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং শেখ হাসিনার যে কাজগুলো, ঠিক সেম কাজগুলো এখন বর্তমান সরকার করছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো যেটা শেখ হাসিনার ছিল না, শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার একটা যাকে বলা ইতিবাচক ধারণা ছিল। এবং আমেরিকা বিভিন্নভাবে তাকে পুশ করার চেষ্টা করেছে, তাকে বাধ্য করার চেষ্টা করেছে, তাকে প্রভাবিত করার চেষ্টা করেছে, কিন্তু তাকে আসলে প্রথম দিকে সরাতে চায়নি। কিন্তু সে যখন খুব একেবারে রেজিস্ট হয়ে গেছে, তখন মার্কিন ডিপ স্টেট থিওরির অনুযায়ী তাকে রেজিম চেঞ্জ করার ব্যাপারে তারা কঠোর হয়। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের আকাশচুম্বী একটা আগ্রহ ছিল। এবং তাদের দ্বিতীয় আগ্রহ ছিল জামাতকে নিয়ে, জামাত এবং এনসিপিকে নিয়ে। কিন্তু বিএনপিকে তাদের ধরার মধ্যে ছিল না। তো সেক্ষেত্রে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করলেন, তখন তারেক রহমান সাহেব সামনে চলে এলেন, পর্দার পাদপীঠে চলে এলেন। কিন্তু এতে করে আসলে লাভ হয়নি। এতে করে লাভ হয়নি এই কারণ হলো যে আমেরিকা এমন একটা রাষ্ট্র, তারা যখন কারোর ব্যাপারে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেয়, ওটা আজীবন তারা নিতে থাকে। আর কারোর ব্যাপারে যদি ইতিবাচক চিন্তা করে, তখন যে কোনো অবস্থাতে তার সঙ্গে তারা থাকে। এরকম একটা ওদের একটা এটা ট্রাম্পকে দিয়ে আপনি বুঝতে পারবেন না, ওদের ফরেন পলিসিটা এরকম। তো সেই ক্ষেত্রে বিএনপি তারেক রহমান সাহেব সম্পর্কে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, তাদের পেন্টাগন, তাদের FBI, এই জায়গাগুলোতে যে দূরত্ব তৈরি হয়েছে, এটা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ফলে কি হলো, আমেরিকা বর্তমান সরকারকে ইউজ করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাদের উপর নির্ভর করবে না, কোনো অবস্থাতে নির্ভর করবে না। এটি গেল 3 নম্বর।
4 নম্বরে যেটা আছে যে সেটা হলো সরকার এই মুহূর্তে বন্ধুহীন। সরকারকে কেউ বিশ্বাস করছে না। নো বডি ইজ বিলিভিং, নাইদার আম জনতা, নাইদার আম আদমি পার্টি, নাইদার আম তারেক, অর নাইদার জামাত। কেউ তাকে বিশ্বাস করছে না। আওয়ামী লীগ এই ভোটের সময় তাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেছিল, এখন আওয়ামী লীগ জামাতকে বিশ্বাস করবে, এনসিপিকে বিশ্বাস করবে, এমনকি ডক্টর ইউনূসকে বিশ্বাস করবে। কিন্তু বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে একটা আন্ডারহ্যান্ড সমঝোতা হয়েছিল নির্বাচনের আগে, এবং এটা ভারত করে দিয়েছিল। বিকজ আমি অনেক যারা সংসদ সদস্য আছেন প্রভাবশালী, তাদের কয়েকজনের সঙ্গে কথা হলো, তো তারা যেটা খোলামেলা বললেন যে তারা তাদের নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ তারা দিয়েছিলেন। আমি বললাম কেন? বলে যে দাদারা বলেছেন, ভারত থেকে বলা হয়েছে, তাই তারা এই কাজগুলো করেছে। এখন সেই কাজের যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতি আওয়ামী লীগও পাচ্ছে না, ভারতও পাচ্ছে না। ফলে ভারতের দাদারা এবং মানে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, তারা এই সরকারকে আর বিশ্বাস করবে না, এবং বিশ্বাস না করার ফলে রাজপথে আপনি একের পর এক বিপর্যয় দেখতে পাবেন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো অর্থনৈতিক বিপর্যয়। বাস্তবতা হলো যে সরকারের হাতে টাকা নেই, রাষ্ট্রের হাতেও টাকা নেই। আমরা বলতে গেলে বন্ধুহীন। কূটনৈতিক বিশ্বে আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করবে, তারপর আমাদের পাশে এসে দাঁড়াবে। বাংলাদেশে একটা সময় শ্রীলঙ্কাকে $20 লাখ দিয়েছিল, $2 মিলিয়ন। তো সেই $20 লাখ আবার তারা ফেরতে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা $20 লাখ কোনো একটা দেশ থেকে আনবো, আমাদের বিপদের সময় এরকম দেবে, এরকম কোনো রাষ্ট্র পৃথিবীতে এই মুহূর্তে নেই। সবাই চোখ উল্টিয়ে ফেলবে। কিন্তু এই যে এখন বাজেটারি সাপোর্ট দরকার, এখন সেই সাপোর্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, এডিবি, আইডিবি এই সমস্ত প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হচ্ছে। এবং এই সকল প্রতিষ্ঠান যখন আপনি খুব খারাপ অবস্থায় থাকেন, তখন আপনাকে স্কুইজ করতে থাকে, মশলাতে থাকে, এবং আপনার যত রস আছে সেই রসগুলো বের করার চেষ্টা করে। তো সেই দিক থেকে সরকারের যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলো এই 5টি কারণে ভালো যাবে না। আর যখন সরকার অবস্থা ভালো যাবে না, তখন রাজনীতিতে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি কনসিকুয়েন্স আর সিকুয়েন্স। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।